আবাসন সংশ্লিষ্ট 2 শতাধিক খাত ঝুঁকিতে, অনিশ্চয়তায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। সংক্রমণ বাড়ছে দ্রুত, 46 জেলা হাসপাতালে নেই আইসিইউ সুবিধা, জটিল হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ করোনা রোগীর চিকিৎসা। গণপরিবহনের স্বেচ্ছাচারিতা চলছে, লঞ্চে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, সিলেটে শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা। যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক সিটিতে ব্যাপক বিক্ষোভ, বর্ণবাদ বিরোধী প্রতিবাদ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। করোনার ধাক্কায় স্থবির দেশের ফুটবল, অনিশ্চয়তায় বাফুফের নির্বাচন ও সরকারের দিকে তাকিয়ে ফেডারেশন। এবং করোনাকালে ঘরবন্দি মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ওয়েব প্ল্যাটফর্ম জায়গা করে নিতে পারছে না দেশি নির্মাতারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদের সঙ্গে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার ধাক্কায় স্থবির দেশের আবাসন খাত, যার প্রভাব পড়েছে এর সাথে সম্পর্কিত 2 শতাধিক শিল্প খাতে। অনিশ্চয়তায় পড়েছে প্রায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ, অনিশ্চিত 1/2 কোটিরও বেশি নির্মাণ শ্রমিকের ভবিষ্যৎ। এ অবস্থায় আবাসন সহ শিল্প খাতকে বাঁচাতে বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া, মানি লন্ডারিং বন্ধে কঠোর অবস্থান, অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধ কিংবা বন্ডের অপব্যবহার ঠেকানোর মতো বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা জরুরি বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। নাজিয়া কনার রিপোর্ট। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয় 8.2%। তবে করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত অর্থনীতিতে সে প্রবৃদ্ধি অর্জন অসম্ভব। করোনা ভাইরাস বিস্তারে বিশ্ব অর্থনীতি কতটা ক্ষতির মুখে পড়বে তার চিত্র তুলে ধরে বিশ্বব্যাংক। সেখানে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা মারাত্মক। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র 2 থেকে 3%। বলা হচ্ছে অবস্থা আরও খারাপ হবে 2021 সালে। এই প্রবৃদ্ধিকে আবার সচল করতে হলে, বেগবান করতে হলে ব্যক্তি খাতে বিনিয়োগ এবং ভোক্তা ব্যয়ের একটা বড় ধরনের অবদান থাকতে হবে। বিনিয়োগ যেটা আমাদের দেশ থেকে বেরিয়ে যায়, এটা যদি রোধ করা যায় তাহলে কিন্তু এখানে অর্থায়নের সংকটটা অনেকটা কেটে ওঠা যাবে। সংকট মোকাবিলায় সরকার 1 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, করোনার দীর্ঘ ক্ষত কাটাতে প্রণোদনার সঠিক বাস্তবায়নের পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি ও অর্থ পাচার রোধে অপ্রদর্শিত অর্থ আবাসন সহ দেশের সব শিল্প খাতে বিনিয়োগের সুযোগ দিতে হবে। এইবার কোনো প্রশ্ন ছাড়া এই অপ্রদর্শিত আয় এবং কালো টাকা বাজেটের মাধ্যমে মূলধারায় নিয়ে আসা উচিত। দীর্ঘমেয়াদী স্বল্প সুদে হোম লোনের ব্যবস্থা করা। ইতিমধ্যে সরকার সরকারি কর্মকর্তাদের জন্য ব্যবস্থা নিয়েছে। সরকারের বাইরে যারা আছেন তাদেরকেও যেন এই সুযোগ সুবিধা দেওয়া হয়। সরকারি চাকরিজীবীদের ন্যায় বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার ও প্রবাসীদের জন্য স্বল্প সুদে গৃহঋণের ব্যবস্থা করা, অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া, মানি লন্ডারিং প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করাও জরুরি বলছেন তারা। টাকা পাচারের বিষয়গুলোকে কড়াভাবে নিয়ন্ত্রণে আনলেও দেশে ব্যাংকগুলোতে অন্তত অর্থ ব্যবহারের অবস্থা সুগম হবে। বন্ড সুবিধার অপব্যবহার রোধ, ব্যাংকিং খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ এবং নারীদের গৃহস্থালী কাজের মূল্যায়ন করে তাদের শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে দেশের কৃষি, শিল্প সহ সামগ্রিক আর্থিক খাতের পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। এজন্য বিনিয়োগ ও কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দিয়ে আসছে বাজেটে, তার প্রতিফলনের তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। একই সাথে রপ্তানি ও শ্রমবাজারের দিকেও গভীর মনোযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত 1 দশক ধরে নানা সংকটের মাঝেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে এসেছে বাংলাদেশ। দারিদ্র্য কমার পাশাপাশি মানুষের আয় ও ক্রয় ক্ষমতাও ছিল ঊর্ধ্বমুখী। করোনার ধাক্কায় ওলটপালট হয়ে গেছে অর্থনীতির এমন সব হিসাব নিকাশ। দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর 85%ই অনানুষ্ঠানিক খাতের, যাদের বড় অংশ এখন কর্মহীন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও জানিয়েছে, বাংলাদেশের 27% যুবক এখন বেকার।
এছাড়াও করোনার প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছেন বিপুল সংখ্যক জনগোষ্ঠী। বিভিন্ন গবেষণা সংস্থার হিসাবে দারিদ্র্যের হার এখন ছাড়িয়েছে 40%। এ অবস্থায় করোনা পরবর্তী সময়ে প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে বিনিয়োগ ও কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দিয়ে শিল্প উৎপাদন স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। 2020-21 অর্থ বছরের বাজেট হলো টিকে থাকার সংগ্রামের বাজেট এবং এই বাজেটে সরকারি ব্যয় থাকতে হবে, কারণ এই বছর বেসরকারি খাতের বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কম এবং বিভিন্ন শিল্প খাত যেহেতু সংকটে আছে, তারা তাদের শ্রমিক কর্মচারীর বেতন বা ভাতা কি করে দিতে পারবেন সেটাই তারা চেষ্টা করছেন। বর্তমান যে এক্সপোর্ট করিডোর গুলো আছে এবং প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন, এটাতে আমাদের খুবই মনোযোগ দিতে হবে। এটা রাষ্ট্রীয় বাজেটে, এবারকার বাজেটে এটা দিক নির্দেশনা থাকা উচিত বলে আমরা মনে করি। বিশ্লেষকরা বলছেন, চীন থেকে আমেরিকা, জাপান সহ আরো অনেক দেশ তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে, যার সুযোগ নিতে পারে বাংলাদেশ। এছাড়া রপ্তানি ও শ্রমবাজার স্বাভাবিক করতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। যারা প্রবাসী বিদেশিরা ফেরত এসেছেন তাদেরকে কৃষি, শিল্প বিভিন্ন খাতে তারা যেন সংযুক্ত হতে পারেন, সেই জন্য সরকার ইতিমধ্যেই কিছু প্রণোদনা দিয়েছেন। বাজেটে সেই বরাদ্দটি দ্রুত দিতে হবে যাতে এই ক্ষেত্রে তারা ট্রেনিং নিয়ে এবং নিজের কর্মসংস্থান নিজে করে টিকে থাকতে পারেন। হোল ইকোনমিটাকে একটা ডিজিটাল ইকোনমিতে রূপান্তর করার জন্য প্রচেষ্টার একটা নির্দেশনা থাকা উচিত। বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে এবং উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সরকার ঘোষিত প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আইসিইউ সংকটের কারণে ক্রিটিক্যাল করোনা রোগীদের চিকিৎসা সেবা পড়েছে ঝুঁকিতে। রাজধানীতে করোনা নির্ধারিত হাসপাতালগুলোতে জটিল রোগীদের সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে, খালি থাকছে না আইসিইউ শয্যা। এদিকে 46 জেলায় করোনা হাসপাতালে নেই আইসিইউ সুবিধা, আর রাজধানীর বাইরে কিডনি সমস্যা থাকা করোনা রোগীর ডায়ালাইসিস সেবাই নেই। ঢাকায় ডায়ালাইসিস বেড আছে মাত্র 106টি। বিস্তারিত আরও জানাচ্ছেন হাসান পারভেজ। সংস্থার বিশ্লেষণ, করোনা রোগীদের 15% তীব্র উপসর্গ দেখা দেয়, 5% রোগীর অবস্থা হয় জটিল। এই 20% অনেকেরই আইসিইউ সেবার পাশাপাশি দরকার হয় ভেন্টিলেটর। সারা দেশে করোনা নির্ধারিত হাসপাতালগুলোই শয্যা আছে 13,984টি। এর মধ্যে আইসিইউ শয্যা আছে মাত্র 399টি। এগুলোর মধ্যে ঢাকায় আছে 218টি। ঢাকায় রোগীর সংখ্যা বেশি থাকায় প্রয়োজন অনুযায়ী আইসিইউ শয্যা পাচ্ছেন না করোনা আক্রান্ত জটিল রোগীরা। খুবই চাপ। এখন আমাদের এখানে ভেতরে অনেকগুলো ক্রিটিক্যাল পেশেন্ট আছে যেগুলোকে আমরা সাপোর্ট দিতে পারতেছি না, বিকল্পভাবে হিউজ পরিমাণে অক্সিজেন দিয়া স্টেবল হ্যান্ডেল করতেছি প্রায়োরিটি বেসিস। ভর্তি যারা আছে তাদের মধ্যেও অনেকে খারাপ আছে, আইসিইউতে যেতে পারলে ভালো হতো, কিন্তু বেড সেখানে এগুলো যেতে পারছে না। তার মধ্যে প্রায়োরিটি বেসিসে যাদের বেশি খারাপ তাদের ওখানে নিয়ে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রাজধানীর বাইরে 46টি জেলায় করোনা রোগীদের জন্য আইসিইউ সুবিধা নেই। ঢাকা বিভাগের 13 জেলার মধ্যে 6 জেলায় আইসিইউ শয্যা নেই। চট্টগ্রাম বিভাগে 11 জেলার মধ্যে 9 জেলায় নেই আইসিইউ। ময়মনসিংহ বিভাগে 4 জেলার মধ্যে 3 জেলায়, বরিশাল বিভাগে 6 জেলার মধ্যে 5 জেলায়, সিলেট বিভাগে 4 জেলার মধ্যে 3 জেলায়, রাজশাহীতে 8 জেলার মধ্যে 6 জেলায়, খুলনায় 10 জেলার মধ্যে 8 জেলায় এবং রংপুরে 6 জেলায় নেই আইসিইউ। করোনা হাসপাতালগুলোই ডায়ালাইসিস শয্যা আছে মোট 106টি। রাজধানীর বাইরে কোনো করোনা হাসপাতালে ডায়ালাইসিসের সুযোগ নেই। দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও আইসিইউ সুবিধা বাড়েনি, যা ভবিষ্যতে করোনা চিকিৎসার জন্য জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। এই আইসিইউ বেড এবং হাই ফ্লো অক্সিজেন এই জায়গাতে আমাদের ঘাটতিটা থেকে গেছে। কোভিড আক্রান্ত এবং অন্যান্য অসুখ বিসুখ তাদের আগে থেকে আছে, তাদের জন্য একটা অশনি সংকেত। তাদের চিকিৎসার জন্য আমরা প্রস্তুত নয়, এটা হলো সোজা বাংলা কথায় বলা যায়। দ্রুত আইসিইউ ও ডায়ালাইসিস শয্যা না বাড়ানো গেলে করোনা আক্রান্ত জটিল রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হতে পারেন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশের অগণিত চিকিৎসক করোনা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের জন্য রয়েছে সরকারের প্রণোদনা, স্বাস্থ্য বীমা। সরকারি চিকিৎসকরা পাচ্ছেন 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার সুবিধাও। এছাড়া তাদের থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছে সরকার। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ঢাল তলোয়ার ছাড়াই শুরু হয়েছিল লড়াইটা। প্রথমে ছিল না করোনা প্রতিরোধী মাস্ক কিংবা অন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী। 8 মার্চ
প্রথম করোনা রোগী শনাক্ত হয় দেশে। 18 মার্চ প্রথম মারা যান এক আক্রান্ত রোগী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হতে থাকেন একের পর এক। এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ঘোষণা দেন চিকিৎসকদের দেয়া হবে প্রণোদনা। আক্রান্ত হলে 5 থেকে 10 লাখ আর মারা গেলে 25 থেকে 50 লাখ টাকার স্বাস্থ্য বীমা দেওয়ার ঘোষণা দেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, এই প্রণোদনাটুকু তাদের জন্য। তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে পুরস্কৃত করতে হবে। যারা ভালো কাজ করবেন অবশ্যই পুরস্কৃত করতে হবে। তাদের মোরাল, লজিস্টিক সাপোর্ট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কখনো যেন ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর 25 এপ্রিল দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা যান। 17 এপ্রিল পর্যন্ত 100 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হন। 21 এপ্রিলেই 200 জনে পৌঁছায়। এপ্রিলের শেষে 500 ছাড়ায় চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 1 মে নাগাদ দেখা যায় আক্রান্তের 11% স্বাস্থ্যকর্মী। যে সকল চিকিৎসক এবং নার্স বা সাপোর্টিং স্টাফ বা স্বাস্থ্যকর্মী করোনা রোগীদের পরামর্শ দিচ্ছেন, আমরা তাদেরকে একদিন যদি কর্তব্য পালন করে তাকে আবার আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আর পুনরায় সেই ফিভার ক্লিনিকে দায়িত্ব পালন করার জন্য দেই না। স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকদের 3টি টিম গঠন করে কাজ করার নির্দেশ দেয়। 14 দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থাও থাকে। 5 তারা হোটেলে থাকার ব্যবস্থা করছেন যাতে করে ডাক্তারদের বাসায় যেতে না হয়, এবং শিফটিং ডিউটির ব্যবস্থা করছেন। এতে করে ডাক্তারদের মনোবল বাড়ছে এবং মনোবল বাড়ানোর জন্য, ডাক্তারদের মনোবল বাড়ানোর জন্য অনেক ব্যবস্থাই মাননীয় প্রধানমন্ত্রীর সরকার হাতে নিয়েছেন। সুতরাং ডাক্তারদের এখন বিভিন্নভাবে যে তাদের কর্মদক্ষতা দেখানোর যে একটা সুযোগ, সেটা সৃষ্টি হয়েছে। সুরক্ষা সামগ্রীর ঘাটতি, অভাব রয়েছে চিকিৎসকেরও। তাও করোনা যুদ্ধে লড়াই করে যাচ্ছেন চিকিৎসকরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গণপরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, কিভাবে চলছে, এসব নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বনানী ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার ও নাজমুল হুদা। শুরুতে রাজধানীর গণপরিবহনের চিত্র তুলে ধরতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, রাজধানীতে গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানা এবং ভাড়া নিয়ে অনেক অভিযোগ ছিল, আমরা জেনেছি। এখনকার চিত্র কি দেখছেন আসলে? ধন্যবাদ আফসার। এই করোনার পরে এই গণপরিবহন চালু করার পর দিয়ে কিন্তু দেখা গিয়েছিল যে প্রথমে যাত্রীদের কাছ থেকে অভিযোগ ছিল এবং স্বাস্থ্যবিধির যে বিষয়টি ছিল সেই বিষয় সম্পর্কে কিন্তু নানান অভিযোগও ছিল এবং যাত্রী এবং চালকদের মধ্য থেকেও নানা রকম মিশ্র প্রতিক্রিয়া ছিল। তো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই ঠিকমতো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেই বিষয় সম্পর্কে এই বিআরটিএ থেকে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা অভিযান পরিচালনা করে আসছিলেন এবং স্বাস্থ্যবিধি কতটা নিশ্চিত হচ্ছেন সেই বিষয় সম্পর্কেও কিন্তু তারা দেখভাল করছেন। তো এই মুহূর্তে বনানীতে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিআরটিএর আদালত 5-এর পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। তো আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলবো যে আসলে আমরা জানি যে স্বাস্থ্যবিধি সম্পর্কে নানা নির্দেশনা রয়েছে, আপনি অভিযান পরিচালনা করছেন, তো কতটা মানা হচ্ছে, কি দেখলেন? আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যবিধি অনুযায়ী যাত্রী যে পরিমাণ অর্ধেক বহন করার কথা সেটা মোটামুটি মানা হচ্ছে যাত্রীর ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে গ্লাভস কিংবা মাস্কের ক্ষেত্রে আমাদের ড্রাইভাররা বা হেল্পাররা হয়তো একটু করছেন, অবহেলা করছেন। তো আমরা এই জিনিসগুলো বুঝাচ্ছি, ছোটখাটো জরিমানা করছি। মোস্ট অফ দ্য প্রায় 90% আপনার মাস্ক পরছেন, গ্লাভসও বেশিরভাগই পরছেন। ভাড়া সম্পর্কে 60% ভাড়া বৃদ্ধির কথা ছিল, সেটা কতটা কার্যকর দেখছেন? আমরা সকাল থেকে সেটাও করছি। আমরা যাত্রীদেরকে জিজ্ঞেস করে করে টিকিট দেখে দেখে এনশিওর করার চেষ্টা করছি। এখান থেকে এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে 60%-এর বেশি, সেটা আমরা এখনো পাইনি। আমরা প্রতিটা গাড়িতেই, আমাদের সাথে পুলিশ বাহিনী আছেন, যারা যারাই আছেন সকলে আমরা প্রত্যেক গাড়িতে এটা জিজ্ঞেস করছি যে তারা 60%-এর অতিরিক্ত নিচ্ছেন কিনা। তো সেটা এখনো পাইনি আমরা অভিযোগটা। ধন্যবাদ। শুনছিলেন আফসার যে তারা অভিযান যে পরিচালনা করছেন সেই অভিযান পরিচালনার মধ্যে নিয়মের যে বিষয়গুলো 60% ভাড়া বৃদ্ধি, সেটা কিন্তু তারা সেই নির্দিষ্ট ভাড়া অনুযায়ী তারা নিচ্ছেন এবং যাত্রীদের এবং চালকদের থেকে কিছুটা অনিয়ম আছে। তারপরেও দেখা গিয়েছে যে 2 সিটের মধ্যে যে একটি সিটে তারা একজন যাত্রী বসবেন সেই বিষয়টা তারা নিশ্চিত করলেন যে সেই বিষয়টি তারা মানা হচ্ছেন।
তো এই মুহূর্তে সাভারে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি নাজমুল হুদা। নাজমুল হুদা জানাবেন সেখানকার চিত্র কতটা মানা হচ্ছে, সেখানকার যান চলাচলে যে স্বাস্থ্যবিধির নিয়ম বলা হয়েছিল তা মানা হচ্ছে। নাজমুল। ধন্যবাদ আলী, আপনি যেমনটি বলছিলেন যে আশুলিয়ার আমি রয়েছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়াতে রয়েছি এবং আপনারা জানেন যে স্বাস্থ্যবিধি আমি একটু দেখাতে চাই যে তারা আসলে মূলত পরিবহনে এই যে যারা যাত্রী উঠাচ্ছে, যে সব লোক যারা যাত্রী উঠাচ্ছে তাদের হ্যান্ড ওয়াশ থাকলেও কিন্তু তারা আসলে কতটুকু সচেতন, তারা কিন্তু প্রত্যেকটা মানুষের করোনা যারা আক্রান্ত তাদের গায়ে হাত তুলছে এবং জিজ্ঞাসাবাদ করছে এবং টাকা উঠাচ্ছে। আসলে কতটুকু তারা আসলে স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা সেই বিষয়ে আমি একটা পরিবহনে উঠেছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তারা আসলে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলছে এবং স্বাস্থ্যবিধি আসলে মেনে চলছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আমরা একটু কথা বলতে চাই। চাচা, আপনি কোথায় যাবেন? আমি যাবো কামারপাড়া। ভাড়া কি বেশি রাখছে কিনা? মানে 2 সিটের ভাড়া রাখছে আর কি। 2 সিটের ভাড়া ডাবল দিচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সাথে একটু কথা বলতে চাই, কোথায় যাবেন আপনারা? ভাড়া বেশি দেওয়া হচ্ছে কিনা? 10 টাকা বেশি নয়, 15 টাকার ভাড়া 25 টাকা নিচ্ছে। আগে কত ছিল? 15 টাকা ছিল। আশুলিয়া থেকে আব্দুল্লাহপুর 15 টাকা নিত, এখন 25 টাকা নেয়। অনেক ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলছে আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে এখানে যে পরিবহনে আমি রয়েছি তারা আসলে স্বাস্থ্যবিধি মেনে চললেও কিন্তু যারা এই গাড়ির যে হেল্পার এবং সুপারভাইজার তারা আসলে সচেতন না এবং তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। কারণ হচ্ছে তারা প্রত্যেকটি যাত্রী তাদেরকে গায়ে হাত তুলে কথা বলছে এবং তাদেরকে উঠায় দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আফসারের কাছে। আফসার। নাজমুল এবং আলী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারা আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার কী চিত্র সেটি তারা সরজমিনে দেখছিলেন এবং জানাচ্ছিলেন। এদিকে সিলেটে শ্রমিক সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা 1500 জনকে আসামি করে মামলা করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, মূলত সিলেটের শ্রমিক সংঘর্ষের এই ঘটনার কারণ কি, পুলিশ কি বলছে, আর আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আফসার। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট এই কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। গতকাল সন্ধ্যার এই বিকেল থেকে রাত এই পর্যন্ত এখানে রণক্ষেত্র ছিল, তো সেই রণক্ষেত্র এখন আর নেই, এখন মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে পুরো এই বাস টার্মিনাল এলাকা। আর সর্বশেষ খবর যেটা, গতকালকের যে রণক্ষেত্র হয়েছিল বা মারামারি হয়েছিল দুই গ্রুপের মধ্যে, তো সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে 15 জনকে আসামি করে, অজ্ঞাতনামা 15 জনকে আসামি করে পুলিশ মামলা দায়ের করেছে দক্ষিণ সুরমা থানায়। আর সর্বশেষ আপডেট হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে এই পুলিশের চাপে এবং সবার চাপে এবং এই বিভিন্ন কারণে তারা আজকে এই শ্রমিকদের যে দুই পক্ষ কালকে মারামারি করেছিল তারা আজকে বৈঠকে বসছে। এখন এই সিলেটের এই পাড়ার চক এলাকায়, পাড়ার চক ওখানে একটা বাস এই ট্রাক টার্মিনাল আছে, ওখানে তারা বৈঠকে বসেছে এই দুটি গ্রুপ। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, গতকালকে যে সংঘর্ষ হয়েছিল অভিযোগ ছিল যে বর্তমান যে সভাপতি আছে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এই সেলিম আহমদ ফলিক, ওনার বিরুদ্ধে ছিল প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। যেই আত্মসাতের অভিযোগ বিভিন্ন দিন থেকে এই লাস্ট যে করোনা সিচুয়েশন গেল সেই অবস্থায় কোনো শ্রমিক তাদের কল্যাণ তহবিল থেকে কোনো টাকা পাননি। এই অভিযোগ থেকে তারা বিভিন্ন সময় দাবি করে আসছিল ফলিক মিয়ার এই সেলিম আহমদ ফলিকের কাছে তাদের কল্যাণ তহবিল থেকে তাদেরকে বিতরণের জন্য, এই কল্যাণ তহবিলের টাকা বিতরণের জন্য, কিন্তু তিনি টাকা বিতরণ করছিলেন না এবং তাদের অভিযোগ তিনি এই সেলিম আহমদ ফলিক টাকাগুলো আত্মসাৎ করেছেন, এরকম অভিযোগ ছিল। তো সেই অভিযোগ থেকে গতকালকে এই দুই পক্ষে মারামারি ঘটনা ঘটে এবং রণক্ষেত্র পরিণত হয়। সেই ঘটনায় প্রায় 20 থেকে 25 জন আহত হয়, 20 থেকে 25 জন আহত হয়। আর পুলিশ আমাদেরকে জানিয়েছে যদি আজকে তারা বৈঠকে বসেছে, সেই বৈঠক থেকে আসলে একটা সমাধান আসতে পারে। তো সেই সমাধান যদি চলে আসে হয়তো হিসাবটাও চলে আসবে, এই শ্রমিকের টাকা শ্রমিকরাই ফিরে পাবে। এই হচ্ছে সিলেটের এই শ্রমিক ইউনিয়ন কিংবা মারামারি সর্বশেষ আপডেট। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। আফসার। রাসেল, আপনাকে ধন্যবাদ। সিলেটে শ্রমিক সংঘর্ষের ঘটনার বিস্তারিত তুলে ধরছিলেন আমাদের সহকর্মী রাসেল। এদিকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী পরিবহনের কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না বরিশালে। প্রশাসনের নানাবিধ চেষ্টার পরও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে গাদাগাদি করে লঞ্চ যাত্রা করছেন যাত্রীরা। এই অবস্থায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গেল 1 জুন থেকে বরিশাল হতে ঢাকাগামী 5টি লঞ্চ চলাচল শুরু করেছে। প্রয়োজনের তুলনায় কম সংখ্যক লঞ্চ চলাচল করায় প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। যাত্রীদের চাপ বেশির কারণে কোনো লঞ্চেই স্বাস্থ্যবিধির বালাই নেই। শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মঙ্গলবার বন্দরের বাইরে অস্থায়ী কাউন্টার থেকে ডেক যাত্রীদের আগাম টিকিট কেটে লঞ্চে প্রবেশ করানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। টার্মিনালে প্রবেশের সময় এবং লঞ্চের কোথাও রক্ষা হয়নি শারীরিক দূরত্ব। টিকিট কেটে লঞ্চে উঠে আসন না পেয়ে বিপাকে পড়েন হাজারো যাত্রী। যাত্রীরা বলছেন, শারীরিক দূরত্ব রক্ষা করতে হলে আরও বেশি লঞ্চ দরকার। লঞ্চ কম থাকায় গাদাগাদি করে চলতে বাধ্য হচ্ছেন তারা। লঞ্চ কর্তৃপক্ষ তো জানে যে আমাদের সিট এই এত কাটা সিট আছে, তারা ওইগুলো সিট বিক্রি করবে, কিন্তু তারা বেশি ভ্যানু বিক্রি করে। কতগুলো মানুষের সিট কাটিয়ে এখন এই মানুষগুলো হয়রানি করতেছে। তারা লঞ্চে ঘুরতে আছে, কোনো একটা সিট পাই না, অত আমাকে টিকিট দিচ্ছে। এখন কি করবো আমরা? দাঁড়াই রয়েছে, অনেকে দাঁড়াই রয়েছে, গায়ের সাথে গা লাগাই দাঁড়াই রয়েছে সবাই। তবে স্বাস্থ্যবিধি সহ শৃঙ্খলা রক্ষায় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করছি যে লঞ্চের ধারণ ক্ষমতা যতটুকু, তারা যেন ততটুকুই টিকিট বিক্রি করে, সেটা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা লঞ্চ মালিক যারা আছেন, ম্যানেজার যারা আছেন, তাদের সাথে কথা বলে বিষয়টা ফিক্স করার চেষ্টা করছি। শারীরিক দূরত্ব রক্ষায় লঞ্চের সংখ্যা আরও বাড়ানোর জন্য BIWTA-কে জানানো হয়েছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবার যুক্তরাষ্ট্রের বিক্ষোভের খবর। আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে অন্তত 163টি সিটিতে। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ মৃত্যুর ঘটনায় গেল সপ্তাহের সোমবার থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে বিক্ষোভ আন্দোলন। এরই মধ্যে 29টি রাজ্যের অর্ধশতাধিক সিটিতে কারফিউ জারি করা হয়েছে। এ অবস্থায় বিক্ষোভ দমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের নির্দেশ ভস্যে ঘি ঢালার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। সোমবার শেষ রাতে নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা দোকানের জানালা ভাঙচুর ও লুটপাট চালায়। কর্তৃপক্ষ জানিয়েছে সেন্ট লুইসে 4 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং লাস ভেগাসে গুলিবিদ্ধ এক কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে বর্ণবাদ বিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। অর্থনীতির চাকা সচল রাখতে বিশ্বের সিংহভাগ দেশে লকডাউন খুলে দিলেও থেমে নেই মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসের প্রকোপে গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে প্রাণহানি হয়েছে 4,670 জনের। এ নিয়ে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,82,000। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 64,84,600 মানুষ। গেল কয়েকদিন যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা কিছুটা কম এলেও মঙ্গলবার আবারও মারা গেছেন 1,134 জন। দেশটিতে মোট মৃত্যু দাঁড়ালো 1,08,000-এ। এর ওপর বিভিন্ন অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে বিক্ষোভে সমাবেশে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দ্রুত হারে সংক্রমণ বাড়ায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে গেল 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। 1,232 জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 31,278 জন। এছাড়া ইউরোপ সহ বিশ্বের অনেক দেশেই কমে এসেছে সংক্রমণের সংখ্যা। এদিকে করোনা মহামারীর কারণে চলতি বছর হজ যাত্রা বাতিল করেছে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের ব্যস্ততম নগরী আরব আমিরাতের দুবাই পুরোপুরি লকডাউন খুলে দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে যুবলীগ। মঙ্গলবার দুপুরে যুবলীগের পক্ষ থেকে 300 PPE ও 2500 মাস্ক তুলে দেয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিল। নিচে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। খুলনায় 12 মাসে ফল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আকরাম গাজী। নিজ বাড়ির আঙিনায় প্রায় 3 বিঘা জমির উপর লাগিয়েছেন আম, ড্রাগন, পাম, 3 জৈতুন ও খেজুর গাছ। এসব ফল ও চারা বিক্রি করে বছরে তার আয় হয় 5 থেকে 6 লাখ টাকা। তার এই সাফল্য দেখে 12 মাসে ফলের চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
খুলনার ফুলতলা উপজেলার প্রত্যন্ত গাড়াখোলা গ্রামে নিজের 3 বিঘা জমিতে 12 মাসি ফলের বাগান করেছেন কৃষক আকরাম গাজী। তার এই বাগানে আছে 12 মাসি আম, লেবু, নারকেল, ড্রাগন, মালয়েশিয়ান লঙ্গান, সৌদি খুরমা, খেজুর সহ নানা বিদেশি ফলের গাছ। বাগানে রয়েছে 12 মাসি আমের গাছ। বছরের কোনো একটি নির্দিষ্ট সময় নয়, বরং সব ঋতুতেই গাছে আম ধরে, ফলনও বেশ ভালো হয়। উন্নত জাতের কাগজি লেবুর গাছ থেকে সারা বছরই লেবু পাওয়া যায়। এবং এই জাতগুলো যদি আমরা নিজেরা তৈরি করতে পারি আর বা 5 জন আমরা লাগাতে পারি, তাহলে আমরা সারা বছর আম খেতে পারবো। অর্থাৎ এক সিজনে আমের আশায় আমাদের বসে থাকা লাগবে না। কাগজি লেবু হয়তো 2 জন খেতে পারবে বা 4 জন খেতে পারবে, এটা 8 জন খেতে পারবে, তার থেকে ডবল লোকে খেতে পারবে এবং প্রচুর রস। আকরাম গাজী জানান, বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন বিদেশি ড্রাগন ফল ও গাছ বিক্রি করে তার আয় হয় কয়েক লাখ টাকা। মাদার গাছ হিসেবে আছে 50টি পিলার, একটা পিলারে আমি 150 পর্যন্ত ফল পাইছি, কোনটা কম বেশি কোনটা বেশি। আর এর থেকে আমি প্রায় 1 লাখ টাকা শুধু গাছ বিক্রি করি, চারা তৈরি করে আমি গাছ বিক্রি করি। জমির উর্বর শক্তি বৃদ্ধি করতে জৈব সার প্রস্তুত করেন আকরাম গাজী নিজেই। তার মতো ব্যতিক্রমী ফল চাষে অন্যদের উৎসাহিত করতে কৃষি অধিদপ্তর উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার প্রভাবে গেল 2 মাস ধরে যশোরের গদখালিতে ফুলের বাজারে ধস নেমেছে। ভরা মৌসুমেও ফুল বিক্রি করতে না পেরে আর্থিক লোকসান গুনতে হচ্ছে ফুল চাষিদের। এই অবস্থায় ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ফুলের পরিবর্তে বর্তমানে সবজি চাষ করছেন ফুল চাষিরা। তবে বাজারে সবজিরও দর ভালো না পাওয়ায় দিশেহারা তারা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালি ও পানিসারা ইউনিয়নের বিভিন্ন স্থানে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা ফুল চাষ করেন কৃষকরা। এখান থেকে ব্যবসায়ীরা ফুল কিনে নিয়ে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। তবে এবছর করোনার কারণে পাল্টে গেছে সে চিত্র। গেল 2 মাসেরও বেশি সময় ধরে করোনার নেতিবাচক প্রভাবে ফুল বেচা বিক্রি বন্ধ রয়েছে। এই অবস্থায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা। তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বর্তমানে ফুলের পরিবর্তে স্বল্প মেয়াদী বিভিন্ন সবজি চাষ করছেন তারা। কৃষকদের অভিযোগ, লাভের আশায় সবজি চাষ করলেও বাজারে দর ভালো না থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা খুব দুর্যোগের মধ্যে পয়সা খরচ করে ফুল করেছি, সে ফুল বিক্রি করতে পারছি না। ফুল বেচা কিনা না খাওয়ার কারণে আমরা এই ভেন্ডি চাষ, বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। সবজি করছিলাম, এটা আমাদের শেষ। এখন আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে, সেটা আমাদের যদি কিছু একটু অনুদানে যদি এসে যদি দিত, তাহলে আমরা একটা হাত বাড়ায় আগে যেতে পারতাম। ফুলের জমিতে সবজি চাষের জন্য কৃষকদের পরামর্শ সহ নানা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা তাদেরকে নানান রকমের বুদ্ধি, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা এবং উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টরা জানান, করোনার সংক্রমণ রোধে দেশ জুড়ে অঘোষিত লকডাউন চলার সময় এই খাতে সারা দেশে 3 থেকে 350 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ অবস্থায় সরকারের সহযোগিতাও চান তারা। এই বাজার যদি বসানো বা ফুল বিক্রির কোনো ব্যবস্থা যদি না হয়, তাহলে এই ক্ষতির পরিমাণটা আরো দিন দিন বাড়তে থাকবে। স্বল্প সুদে সহজ শর্তে ঋণের জন্য আমরা কৃষক এবং ব্যবসায়ীদের জন্য দাবি করেছি। করোনার কারণে যশোরে কর্মহীন হয়ে পড়েছে ফুল চাষের উপর নির্ভরশীল 1.5 লাখেরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের আবারও বিরতি, সঙ্গে আবারও স্বাগত সংবাদে। এবার খেলার খবর। করোনা পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় ইতিমধ্যে বাতিল হয়েছে দেশের ফুটবল মৌসুম। কবে আবারও শুরু হবে আন্তর্জাতিক ব্যস্ততা, সে কথা বলা কঠিন। তাই তো কোনো সিদ্ধান্তের দিকে এগুতে পারছে না বাফুফে। এদিকে বাফুফের নির্বাচন আয়োজনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। সরকারের নেওয়া পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে নির্বাচনের সূচি। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাহী কমিটি। মাহফুজুল ইসলামের রিপোর্ট। এএফসি কাপের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের রাজস্বিক শুরুর পর আন্তর্জাতিক ক্লাব ফুটবল অঙ্গনে সফলতার পাল ওড়ায় বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের পারফরমেন্সও একেবারে মন্দ ছিল না, কিন্তু করোনায় থমকে যাওয়ায় সবকিছু আবার নতুন শুরুর পথে হাঁটতে হবে বাফুফেকে। আমরা আনঅফিশিয়ালি ফিফা থেকে যেটা বলা হয়েছে বা যতটুকু বুঝতে পেরেছি যে এই বছরের শেষে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচগুলো আয়োজন করা যায় কিনা সেই ব্যাপারে তারা কাজ করছে। ফিফা এবং এএফসি সম্মিলিতভাবে এশিয়ান কোয়ালিফায়ার্সগুলো আয়োজন করার ব্যাপারে, এএফসি কাপের ম্যাচগুলো আয়োজন করার ব্যাপারে এশিয়ান ফুটবল কনফেডারেশন বিভিন্ন দেশের সাথে তারা কাজ করছে। বিভিন্ন দেশের ট্রাভেল রেস্ট্রিকশন, ট্রাভেল ব্যান এবং অন্যান্য যে বিষয়গুলো সেফ সাউন্ড কন্ডিশনে একটা নিউ শিডিউলে
কিভাবে খেলাগুলো আয়োজন করা যায়। করোনায় থমকে যাওয়া বাফুফের নির্বাচন আয়োজনে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি ফেডারেশন। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই নির্বাহী কমিটি নেবে সিদ্ধান্ত। যেহেতু আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে একটা নির্দেশনা রয়েছে যে আমাদের আসলে যেহেতু অফিস আদালত শুরু হয়েছে, এই অফিস আদালতগুলো সীমিত পরিসরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আগামী 15 তারিখ পর্যন্ত এইভাবে করে অফিস আদালত চালানো, এবং 15 তারিখ পর্যন্ত আমরা বাফুফেও আমরা অবস্থা পর্যালোচনা করতে চাই। বাফুফে কার্যনির্বাহী কমিটি মিটিং করে আসলে কার্যনির্বাহী কমিটি ডিসিশন নেবে যে আমাদের কংগ্রেস আয়োজন করা বা অন্যান্য বিষয়গুলোতে কার্যনির্বাহী কমিটি কর্তৃক যে ডিসিশন নেওয়া হবে সেই আলোকে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাবার স্বপ্ন পূরণে ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। ছোটবেলা থেকে অনুপ্রেরণার চাচা আকরাম খান। ক্রিকেট ইনফোর আয়োজনে সঞ্জয় মানসরেকারের সঙ্গে ভার্চুয়াল আড্ডায় এমন অনেক কথাই জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। বিস্তারিত প্রতিবেদনে। পাকা ক্রিকেটীয় পরিবারে বেড়ে ওঠা 2007 বিশ্বকাপে জহির খানের বল সীমানা পার করে তামিম ইকবাল জানান দিয়েছিলেন বাংলার 22 গজ তিনিও শাসন করবেন। 97 আইসিসি ট্রফি জয়, লাল সবুজের দেশে খেলা করে রং তুলির আচর। চাচা আকরাম খানের অর্জন অবশ্যই অনুপ্রেরণা, তবে বাবার স্বপ্ন পূরণে ক্রিকেটার হওয়া। ক্রিকেট ইনফোর আয়োজনে সঞ্জয় মানজেকারের সঙ্গে ভার্চুয়াল আড্ডায় জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। My uncle was a youth star in Bangladesh, especially during 97 ICC trophy. How much my uncle means to the people. So I always wanted to be a cricketer. And then my father, who is no more with us now, but he always wanted me to be a cricketer. And I am chasing my father's dream. ক্রিকেট ক্যারিয়ারে ভালো মন্দ, মুদ্রার এপিট ওপিট দুটোই দেখেছেন তামিম। নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়না প্রতিনিয়ত মগজে মননে। সাফল্য আসুক আর নাইবা আসুক, পরিশ্রমের কেন কমতি থাকবে? বিরাট কোহলির নিবেদন মন ছুঁয়েছে। See, this is a guy who is probably my age, doing this kind of things, doing training so much, who has so much of a success, where me maybe is not doing the half of what he's doing. At least if I can't match his level, at least try to follow his path. Maybe I can reach 50%, 30, 40, 50, 60%, whatever. একসময় 30 রান করলেই পরের ম্যাচ নিশ্চিত। সময়ের ব্যবধানে হাঁকাতে হয় হাফ সেঞ্চুরি, স্পর্শ করতে হয় সেঞ্চুরির কোটা। বাংলাদেশ দলে কম্পিটিশন বেড়েছে, যা প্রতিপক্ষের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। Okay, I knew if I scored a 30, I'm going to play the next 2 games. So that kind of a mindset we were in. Okay, so that 30 slowly became a 50. Probably now the younger generation are coming. They know that hundreds matters. If you don't score 100, it doesn't matter. Now that's starting to change a little bit. আরিফুল ইসলাম, নিউজ 24। বিনোদনের খবর নিয়ে শেষ করছি এখনকার আয়োজন। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ওয়েব প্ল্যাটফর্মে দেখা যায় পছন্দ মতন কন্টেন্ট, আর তাই করোনা ক্রান্তিতে বিনোদনের খোরাক জোগাতে ঘরবন্দি মানুষ বেছে নিচ্ছে ওয়েব প্ল্যাটফর্মই। প্রযুক্তির এই আশীর্বাদকে কাজে লাগাতে চান বাংলাদেশি নির্মাতারাও, আর তাই দর্শক রুচির কথা বিবেচনা করে নির্মাণের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলো নিয়ে নতুন করে ভাবছেন তারা। সুকন্যা আমিরের প্রতিবেদন। বিনোদন জগতের সবথেকে কনিষ্ঠ মাধ্যম ওয়েব প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী এ মাধ্যমের চাহিদা বাড়ছে দিনকে দিন। বাংলাদেশেও রয়েছে এর দর্শকপ্রিয়তা। ভালোবাসা অজগর সাপ। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে এ প্ল্যাটফর্মে দেখা যায় পছন্দ মতন কন্টেন্ট, আর তাই করোনা ক্রান্তিতে বিনোদনের খোরাক জোগাতে ঘরবন্দি মানুষ বেছে নিচ্ছে ওয়েব প্ল্যাটফর্মই। আমি গত 2-2.5 মাসে আমরা ঘরবন্দি হয়ে আমরা যারা বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখছি, আমরা তাতে করে আমাদের একটা চোখ তৈরি হয়েছে, আমাদের একটা টেস্ট তৈরি হয়েছে, এবং সেটাতে আমরা কিছুটা অভ্যস্ত হয়েছি এটা মনে হয়। আমার নিজের কাছে মনে হচ্ছে যে না, এত বেশি ওয়েব সিরিজ কেন্দ্রিক কেন হবে, এত বেশি অনলাইন কেন্দ্রিক কেন হবে, কিন্তু করোনাকালীন এ সময়ে প্রযুক্তির আশীর্বাদকে কাজে লাগাতে চান বাংলাদেশি নির্মাতারাও, আর তাই দর্শক রুচির কথা বিবেচনা করে নির্মাণের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলো নিয়ে নতুন করে ভাবছেন তারা। এই কনটেক্সটকে মাথায় রেখে এই কনটেক্সটের বিষয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে হবে। এখন যারা কাজ করতেছে তারা বাড়িতে বসে এগুলা ভাবা উচিত, এবং প্রি প্রোডাকশন লেভেল অনেক স্ট্রং করা, জুমের মাধ্যমে বা
এইসব গুগল বা অনেক কিছুর মাধ্যমে চ্যাট রুমে বসে এগুলা ডেভেলপ করা উচিত। আমি ওয়েব সিরিজটা করব, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা বিশ্বে দেখবে, সারা বিশ্বের জন্য। আর আমি যখন একটা সিনেমা হলে সিনেমা করি, শুধুমাত্র আমাদের দর্শক গিয়ে কিন্তু দেখে, তার মানে আমাকে কিন্তু চ্যালেঞ্জ নিতে হচ্ছে সারা বিশ্বে। সো আমার গল্পটা সেই জায়গাটা আসতে হবে, আমার বাজেটিংটা সেই জায়গাটা আসতে হবে। ধীরে ধীরে হয়তো বিনোদন জগৎ চলে যাবে ওয়েব প্ল্যাটফর্মের দখলে। নিজস্ব ভাষা, নিজস্ব কৌশল দিয়ে সেখানে বাংলাদেশি নির্মাতারা কতখানি জায়গা করে নিতে পারবেন, সেটি এখন দেখার বিষয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। আবাসন সংশ্লিষ্ট 2 শতাধিক খাত ঝুঁকিতে, অনিশ্চয়তায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। সংক্রমণ বাড়ছে দ্রুত, 46 জেলা হাসপাতালে নেই আইসিইউ সুবিধা, জটিল হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ করোনা রোগীর চিকিৎসা। গণপরিবহনের স্বেচ্ছাচারিতা চলছে, লঞ্চে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, সিলেটে শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা। যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক সিটিতে ব্যাপক বিক্ষোভ, বর্ণবাদ বিরোধী প্রতিবাদে ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। করোনার ধাক্কায় স্থবির দেশের ফুটবল, অনিশ্চয়তায় বাফুফের নির্বাচনও সরকারের দিকে তাকিয়ে ফেডারেশন। এবং করোনাকালে ঘরবন্দি মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ওয়েব প্ল্যাটফর্ম জায়গা করে নিতে পারছে না দেশি নির্মাতারা। এই ছিল এখনকার মতো আয়োজনের সাথে থাকায়